আজ আপনাদের নিয়ে চলেছি অসাধারণ মন্দিরে, যেখানে বিরাজ করছেন মহাবলী হনুমানজি। এই বিরল রূপের হনুমানজির মূর্তি ভারতবর্ষে মাত্র দুটি স্থানে দেখা যায়। একটি হলো উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, আর অন্যটি আমাদের পশ্চিমবঙ্গের নৈহাটিতে। এই পবিত্র মন্দির প্রাঙ্গণে রয়েছে আরো বহু দেবদেবীর অধিষ্ঠান। মা অন্নপূর্ণা, মা কালী, শিব মন্দির, রাম মন্দির এবং শ্যাম মন্দির। এই একই জায়গায় এত দেবত্বের মিলন সত্যি ভক্তদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। কিভাবে পৌঁছাবেন এই সুন্দর গন্তব্যস্থলে, তাহলে জেনে নিন একটি সহজ পথ। যারা কলকাতা বা তার আশপাশ থেকে আসবেন, তারা শিয়ালদা থেকে নৈহাটিগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে চলে আসুন নৈহাটি স্টেশন। নৈহাটির জন্য ট্রেনের কোনো অভাব নেই, খুব সহজেই যেতে পারবেন এই নৈহাটি স্টেশনে। এরপর নৈহাটি থেকে লোকাল ট্রেনে করে চলে আসুন কাকিনাড়া স্টেশন। সেখান থেকে টোটো করে মাত্র 10 মিনিটের পথ। টোটোয় ভাড়া নেবে জনপ্রতি 20 টাকা। স্টেশন থেকে মন্দিরের পথের ডিস্টেন্স হলো মাত্র 3 কিলোমিটার। আর তাহলেই পৌঁছে যাবেন এই প্রাচীন ও রহস্যময় মন্দিরে। বিশ্বাস করুন, এই জায়গার সৌন্দর্য আর পরিবেশ আপনাকে অবাক করে দেবে। একবার এলে মন চাইবে বারবার ফিরে আসতে। তো নমস্কার বন্ধুরা, বেরিয়ে পড়লাম আজকে একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে এই যে পিছনে দেখতে পাচ্ছেন আপনারা, এই মুহূর্তে আছি আমি চুচড়া ফেরিঘাটে। তো এখান থেকে লঞ্চ ধরে আমি যাব নৈহাটি ফেরিঘাটে। তো দেখা হচ্ছে নৈহাটি ফেরিঘাটে। আমরা লঞ্চে চেপে বসলাম, আর লঞ্চ ছাড়ার সাথে সাথেই শুরু হয়ে গেল এক অপূর্ব অভিজ্ঞতা। গঙ্গার বুকে ভেসে চলা সেই লঞ্চ থেকে চোখে পড়ছে অসাধারণ দৃশ্য। জলের উপর সূর্যের আলো ঝিকিমিকি করছে, হাওয়ার মৃদু স্পর্শ মনটা যেন অন্য জগতে নিয়ে যায়। আবার লঞ্চের ভিতরে বসে থাকা মানুষগুলোর হাসি, গল্প আর গল্পের মাঝে মিশে থাকা আনন্দ, সব মিলিয়ে পুরো পরিবেশটা হয়ে ওঠে জীবন্ত আর স্মরণীয়। আর বন্ধুরা, ভাবছেন তো কিভাবে পৌঁছাবেন এই সুন্দর গন্তব্যস্থলে, তাহলে জেনে নিন একটি সহজ পথ। যারা কলকাতা বা তার আশপাশ থেকে আসবেন, তারা শিয়ালদা থেকে নৈহাটিগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে চলে আসুন নৈহাটি স্টেশন। নৈহাটির জন্য ট্রেনের কোনো অভাব নেই, খুব সহজেই যেতে পারবেন এই নৈহাটি স্টেশনে। এরপর নৈহাটি থেকে লোকাল ট্রেনে করে চলে আসুন কাকিনাড়া স্টেশন। সেখান থেকে টোটো করে মাত্র 10 মিনিটের পথ। টোটোয় ভাড়া নেবে জনপ্রতি 20 টাকা। স্টেশন থেকে মন্দিরের পথের ডিস্টেন্স হলো মাত্র 3 কিলোমিটার। আর তাহলেই পৌঁছে যাবেন এই প্রাচীন ও রহস্যময় মন্দিরে। তো অলরেডি আমরা পৌঁছে গেছি বন্ধুরা, আমরা এই মুহূর্তে নৈহাটি ফেরিঘাটে। তো এখান থেকে বেরিয়ে যাব আমরা নৈহাটি স্টেশনের উদ্দেশ্যে। তো নৈহাটি স্টেশনে দেখা হচ্ছে বন্ধুরা, চলুন। তো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই আমরা যাব নৈহাটি স্টেশনের দিকে, কারণ হেঁটে যাওয়ার একটাই উদ্দেশ্যে যে এই রাস্তায় যেতে যেতে আমি আপনাদের দেখাবো বড় ভাই যে মন্দিরটি রয়েছে আর এখানে কিভাবে লাইন পড়ে। তো বন্ধুরা, সামনে একটা খুব দারুণ সুন্দর একটা দৃশ্য ভেতরে। তো এবেলার দিকটা একটু ভিড়টা কমই লাগে, তো ভিড়টা বাড়ে দুপুরের পর। আর এই রাস্তাটা চাপটা কিন্তু পায়ে হেঁটে গেলে চাপটা একটু বেশি আছে। প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে দূরে, ওটাই নৈহাটি স্টেশন। তো আমাদের এখন আপাতত এই মুহূর্তের জন্য গন্তব্য এখন ওই নৈহাটি স্টেশন। আর ওই নৈহাটি স্টেশন থেকে চলে যাব আমরা আজকের গন্তব্য, যে প্রাচীন মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছি। 200 বছরের পুরনো মন্দির, সেই মন্দিরে এই যে দূরে দেখা যাচ্ছে নৈহাটি স্টেশন। ওখান থেকে টিকিটটা নিতে হবে আমাদের। টিকিটটা নিয়ে প্ল্যাটফর্মে উঠে সেখান থেকে আজকের গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন ধরবো। তো এখন আমরা চলে এসেছি নৈহাটি স্টেশন। তো আমাদের ট্রেন আসবে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন আমরা হেঁটে হেঁটে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। তো নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু রাজ। আর এই মুহূর্তে আমি চলে এসেছি নৈহাটি স্টেশনে।
আর আজকে বেরিয়ে পড়েছি নতুন একটি গন্তব্যের উদ্দেশ্যে। যে গন্তব্যটা রয়েছে 200 বছর প্রাচীন এক মন্দির, যেখানে বিরাজ করছেন হনুমানজি। তো এই মুহূর্তে আমি আছি নৈহাটি স্টেশনে, আর ঠিক এই প্ল্যাটফর্মে ট্রেনটি আসবে, আর এখান থেকে ট্রেন ধরে আমরা নামবো পরবর্তী স্টেশন, যেটা কাকিনাড়া। তো কাকিনাড়া দেখা হচ্ছে বন্ধুরা, টাটা। তো অলরেডি আমাদের গাড়ি ঢুকে পড়েছে স্টেশনে। তো অলরেডি ট্রেন ছাড়লো, তো বেরিয়ে বললাম গন্তব্যের উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে কাকিনাড়া স্টেশনে বন্ধু। নৈহাটি স্টেশন থেকে ট্রেনে চেপে শুরু হলো আমাদের ছোট্ট কিন্তু দারুণ এক যাত্রা। জানলার বাইরে তাকাতেই চোখে পড়তে লাগলো সবুজে ঘেরা সুন্দর ও মনোরম পরিবেশ। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই গল্প শোনাচ্ছে। এই দৃশ্য উপভোগ করতে করতেই কখন যে আমাদের গন্তব্য কাকিনাড়া স্টেশন চলে এসেছে তা আমরা বুঝতেই পারিনি। সবচেয়ে মজার বিষয় হলো নৈহাটি থেকে কাকিনাড়ার দূরত্ব মাত্র একটি স্টেশনের। এত কাছের পথ, অথচ অভিজ্ঞতাটা একদম অসাধারণ। আমরা অলরেডি এখন কাকিনাড়া স্টেশনে রয়েছি। তো ওই কাকিনাড়া স্টেশন থেকে সামনে একটা ফ্লাইওভার দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে দেখাচ্ছি আপনাদের, ওই যে উপরে যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে, ওই ফ্লাইওভার উপর দিয়ে চলে যেতে হবে। ওখান থেকে গিয়ে সামনে পড়বে একটা অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড। তো চলুন অটো স্ট্যান্ডে দেখা হচ্ছে। সামনে অটো দাঁড়িয়ে রয়েছে, সেই অটোগুলোর কাছে এবার জিজ্ঞাসা করানো করছে কত করে ভাড়া, আর এখান থেকে রাস্তাটা কতটা এটাও জানবো। কত করে ভাড়া দাদা? 20 টাকা। তো একটা টোটোতে চাপলাম, 20 টাকা করে ভাড়া বলছে মন্দিরে। দাদা কতটা রাস্তা এখান থেকে? তো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, যে ছোট দাদা রয়েছে তাকে জিজ্ঞাসা করলাম, বলছে 3 কিলোমিটার রাস্তা এখান থেকে। কাকিনাড়া থেকে টোটোতে চেপে শুরু হলো আমাদের পরবর্তী যাত্রা। টোটো এগিয়ে চলেছে এখানকার সুন্দর ব্যস্ত রাস্তার মাঝ দিয়ে। চারপাশে দোকানপাট, মানুষের কোলাহল আর চলমান জীবনের স্পন্দন যেন এক অন্যরকম অনুভূতি এনে দিচ্ছিল। এই মনোরম পথ অতিক্রম করতে করতেই ধীরে ধীরে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য, মাদ্রাল হনুমানজির সেই প্রাচীন ও পবিত্র মন্দিরে। মন্দিরে পা রাখতেই এক অদ্ভুত শান্তি আর ভক্তিময় পরিবেশ মনকে ভরিয়ে দিল, যেন সময় ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে গেল। তো দাদা মোটামুটি এখানে যারা আসবে এমনি টোটো করে, তো ধরুন 4জন 5জন এলো, তো রিজার্ভ কেমন পড়বে? রিজার্ভ করে যদি কেউ আসতে 20 টাকা করে জনপ্রতি 20 টাকা, তাই তো? আচ্ছা, আর যদি কেউ একটু টাইম স্টে করতে চায় সেখানে, ধরুন আপনাকে বললো কিছুক্ষণ দাঁড়ান, এক্সট্রা চার্জ মোটামুটি কেমন দেবেন? কতক্ষণ দাঁড়াবে সেটা ধরুন 1 ঘন্টা, একটা মন্দিরে কেউ যাবে মোটামুটি তো 50 টাকা এক্সট্রা নেবেন, তাই তো? ঠিক আছে। মন্দিরের ভিতর ঢুকতেই চোখে পড়বে এক অপূর্ব দৃশ্য। চারিদিকে সবুজে ভরা গাছগাছালি, শান্ত নিরিবিলি পরিবেশ, যেখানে প্রকৃতির মাঝেই মনের শান্তি খুঁজে পাওয়া যায়। এখানে বাচ্চাদের আনন্দের জন্য সুন্দরভাবে তৈরি করা হয়েছে নানান আকর্ষণীয় জিনিস, যেমন হরিণ, ভাল্লুকের মূর্তি, দোলনা, আরও অনেক কিছু, যা জায়গাটাকে করে তুলেছে প্রাণবন্ত ও আনন্দময়। আর যারা একটু একান্তে বসে সময় কাটাতে চান, তাদের জন্য রয়েছে সুন্দর করে সাজানো বেঞ্চগুলো, যেখানে বসে সহজেই অনুভব করা যায় এই পবিত্র স্থানের প্রশান্তি। এই মনোরম পরিবেশের মাঝেই গড়ে উঠেছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির, আর ঠিক মন্দিরের নিচে গর্ভগৃহে বিরাজ করছেন ভোলেশঙ্কর মহাদেব, যা এই স্থানটিকে আরও বেশি পবিত্র ও মহিমাময় করে তুলেছে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু রাজ, আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল আর কে ব্লগস অজানার পথে। আর এই মুহূর্তে আমরা রয়েছি নৈহাটির 106 বছর প্রাচীন মন্দিরে। এই মন্দিরে আপনারা এলে একসাথে দর্শন করবেন বিভিন্ন দেবদেবীর। এই মন্দিরে বিরাজ করছেন হনুমানজি, অন্নপূর্ণা মায়ের মন্দির রয়েছে, শিব মন্দির রয়েছে, রয়েছে কালী মন্দির, এবং নতুন এই কিছুদিন আগে এই মন্দিরে প্রতিষ্ঠা হয়ে গেল খটুয়া মহারাজের মন্দির। তো যারা আসবেন অবশ্যই
আসুন, একটা দিনের শান্তির একটা সুন্দর পরিবেশ এই মন্দিরে রয়েছে। আপনারা নিজের পরিবার নিয়ে আসুন, বাচ্চা নিয়ে আসুন। আপনাদের এই আশেপাশের যে দৃশ্যটা আপনারা দেখছেন ফাটাফাটি সুন্দর লাগবে। তো যারা এই মন্দির দর্শনে আসবেন, তো মন্দিরের যে পাশেই এই যে মন্দির রয়েছে, মন্দিরটির ঠিক পাশেই সামনের দিকেই রয়েছে এই দিদি ভাইয়ের ফুলের দোকান, এবং এখানে রয়েছে বিভিন্ন ভোগ প্রসাদ। এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আচ্ছা দিদি, এখানে যারা আসবেন ভক্তরা, তো এখানে থেকে সবকিছু পাওয়া যাবে, তাই তো? তো মোটামুটি আপনাদের যে ডালা কত থেকে শুরু হয়? 51 টাকা, 100 টাকা। 51 টাকা, 100 টাকা। আর এর উপরে কিছু? এর উপরে আপনি তুলসীর মালা যখন নেবেন 140 টাকা হয়ে যাবে। তারপরে আমাদের ফ্যামিলি তেল আছে, নারকেল আছে, এগুলো নিলে তারপরে এগুলোর উপরে দাম হয়। আচ্ছা আচ্ছা, যেমন আপনি আর কি 51 ভক্তরা টাকার মধ্যে ভক্তরা পুজো দিতে পারবে। সেটা হচ্ছে আপনার 6 পিস লাড্ডু হবে, ধূপকাঠি, মোমবাতি, সিঁদুর, কর্পূর বেশটাই হবে। আমরা একটু কিছু ফুল ওর সাথে তুলসী পাতা দিয়ে দেব। আচ্ছা। আপনাদের 100 টাকার ডালা হচ্ছে পুরো বাক্স লাড্ডু হবে, 12 পিস লাড্ডু আছে, একটা মালা হবে, তারপরে ধূপকাঠি, মোমবাতি, সিঁদুর, কর্পূর সবই হয়ে যাবে। আমি এই দিদির দোকান থেকে 51 টাকার একটি ডালা কিনে বাবার চরণে আমার নিজের ও আমার ইউটিউব পরিবারের সকলের মঙ্গল কামনা করে ভক্তি ভরে পূজা অর্পণ করলাম। এক দারুণ মনের ভেতর একটা আনন্দ, একটা কি বলবো, এত ভালো মনের ভেতরে একটা ফিলিংস কাজ করছে না, যে এখানটা আসতে পেরে, বাবা দর্শন করতে পেরে একটা দারুণ সুন্দর একটা ফিলিংস মনের ভেতর কাজ করছে। যারা এই মন্দিরে আসবেন, ঠিক মন্দিরটি এইভাবে উপর থেকে আপনারা বাবার দর্শনটা করতে পারবেন। এই যে উপর থেকেও আপনারা বাবার দর্শনটা করবেন। কিন্তু যারা বাবার কাছে পুজো দিতে আসবেন, তারা কিন্তু ঠিক এইভাবে ঘুরে ঘুরে আসতে হবে আপনাদের। বাবার যে মূল গর্ভগৃহ রয়েছে, বাবা যে নিচে শয়ন করছেন, সেখানে আপনাদের পৌঁছাতে গেলে আপনাদের এই সিঁড়ি থেকে নিচে নেমে পড়তে হবে। তো আমি উপর থেকেই আপনাদের দেখাচ্ছি। এখনো অনেক ভক্তবৃন্দরা বাবার কাছে পুজো দিচ্ছেন। বন্ধুরা, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মা অন্নপূর্ণা মায়ের মন্দির। মন্দিরের সামনে দেখুন কি সুন্দর গাছগাছালি দিয়ে ঘেরা রয়েছে। এবার যারা পরিবার নিয়ে আসবেন, ছোট ছোট বাচ্চা নিয়ে আসবেন, খুব ভালো জায়গা লাগবে।
আর সামনে বেঞ্চ রয়েছে, আপনারা বেঞ্চে বসতে পারবেন। তো চলুন বন্ধুরা, বাইরে বেশি কথা না বলে মন্দিরের ভেতর প্রবেশ করা যাক। বন্ধুরা, মা অন্নপূর্ণা মায়ের মন্দির তো অপূর্ব সুন্দর একটা কারুকাজের উপর রয়েছে মন্দিরটি নির্মিত, যে আপনারা যদি এখানে আসেন, যে এক কথায় এত সুন্দর লাগবে যে বলে বোঝানো যাবে না। কারণ এখানকার যে শান্ত এবং নিরিবিলির মধ্যে ঘেরা, ঠিক আছে, প্রথমে আপনাদের সকলকে দেখিয়েছিলাম আমি যে এত সুন্দর একটা নিরিবিলির মধ্যে মন্দিরটি, যে আপনারা যারা শহরের কোলাহল থেকে একটু শান্তিতে নিরিবিলিতে সময় কাটাতে যান, তাদের জন্য এই মন্দিরটি কিন্তু একদম আদর্শের জায়গা হয়ে উঠবে। তো এখন আমি সিঁড়ি দিয়ে উঠে পড়ছি মা অন্নপূর্ণা মন্দিরে। তো আজকে দেখতে পাচ্ছেন মন্দির চত্বরে কিছু বৃষ্টি হয়েছে, কারণ আমরা যখন এসছিলাম তখনই বৃষ্টি পড়ছিল। আর মন্দিরে যে স্ট্রাকচারটা আপনারা দেখুন, একদম অপূর্ব ফাটাফাটি সুন্দর একটা। আর মন্দির গাত্রে রয়েছে বিভিন্ন দেবদেবীর নকশা করা রয়েছে, বিভিন্ন দেবদেবীর চিত্র ফুটিয়ে তোলা রয়েছে। এখানে রয়েছেন মা অন্নপূর্ণা, বাবা মহাদেব। তো আর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন ভোলেনাথের চিত্র ফুটিয়ে তোলা রয়েছে। আর মন্দিরটি এইভাবে একটা গোলাকৃতির মতো করা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন ভোলে শঙ্করের একটা চিত্র রয়েছে। আর এখানে রয়েছেন গণেশজি, গণপতি বাপ্পা। বন্ধুরা চলুন এই মন্দিরে যেমন আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, আপনাকে এই মন্দিরের এখান থেকেই আপনাদের সুন্দর একটা ভিউ দেখাচ্ছি, যেটা দারুণ সুন্দর লাগবে বন্ধুরা। নন্দী মহারাজ কেমন বন্ধুরা, দারুণ দারুণ, এক কথায় অপূর্ব সুন্দর একটা জায়গার মধ্যে আমরা এসেছি আজকে। তাহলে চলুন দর্শন করা যাক মা অন্নপূর্ণার। মন্দিরের দেয়ালে বিভিন্ন নকশা করা রয়েছে, বিভিন্ন এখানে রয়েছে কলকার কাজ। এখানে যে সাপের মতো একটা আকৃতির নকশা করা রয়েছে। তাহলে বন্ধুরা চলুন দর্শন করা যাক মা অন্নপূর্ণার। যদিও এখনো গেটটা বন্ধ রয়েছে, তবুও আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। মন্দিরের মূল গর্ভগৃহে বিরাজ করছেন মা অন্নপূর্ণা। আর ঠিক তার সামনেই রয়েছেন সিদ্ধি বিনায়ক গণেশজি, এবং পিছনে রয়েছেন বাবা ব্রহ্মা, মা গঙ্গা দেবী যতটা সম্ভব মনে হচ্ছেন। আর তার পাশেই রয়েছেন মহাদেব। আর মা অন্নপূর্ণা বিগ্রহ যিনি রয়েছেন, তার পিছনে যে একটা সুন্দর একটা সমুদ্র মন্থনের, যে সমুদ্র মন্থন হয়েছিল দেবতা এবং অসুরদের মধ্যে, সেটিকে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন, এক কথায় মন্ত্রমুগ্ধের মধ্যে কাজ হচ্ছে। মনের ভেতর একটা দারুণ সুন্দর আনন্দ কাজ করছে, যে আজকে এত সুন্দর একটা মন্দির দর্শন করতে পেরে নিজেদের খুব ভালো লাগছে। তো যারা এই মন্দিরে আসবেন, কিভাবে আসবেন, অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে সব তথ্য জানিয়ে দেব।
ভিডিওটা অবশ্যই আপনারা পুরোপুরি দেখবেন, অবশ্যই ভালো লাগবে। মন্দিরের মূল গর্ভগৃহে বিরাজ করছেন মা অন্নপূর্ণা, আর ঠিক তার সামনেই রয়েছেন সিদ্ধিবিনায়ক গণেশজি, এবং পিছনে রয়েছেন বাবা ব্রহ্মা, মা গঙ্গা দেবী যতটা সম্ভব মনে হচ্ছেন। আর যারা মন্দিরে মায়ের দর্শন করে নিয়ে আপনারা ঠিক এইটা দিয়ে পিছনে মায়ের যে মন্দিরটি রয়েছে, এই যে মন্দিরটি, আমরা ওইটা দিয়ে উঠেছিলাম, দিয়ে এইটা দিয়ে ঘুরে আপনাদের মায়ের দর্শন করিয়েছি। আর ঠিক আপনারা এই পোর্শনটা চলে এলেন মায়ের মন্দিরের পিছন দিক দিয়ে। ঠিক আছে, একটা বড় অশ্বত্থ গাছ রয়েছে, আর এই যে এখান থেকে আপনারা নিচের দিকে নেমে পড়তে পারবেন আপনারা এটা দিয়ে গিয়ে। তো চলুন, মন্দিরের উপর থেকে আমি এই মন্দিরের যে আশেপাশের ভিউটা রয়েছে সেটা আপনাদের দেখাবো। মা অন্নপূর্ণা মন্দির থেকে নামতেই ঠিক আপনারা এই দৃশ্যটা লক্ষ্য করতে পারবেন। দুদিকে দুটি সিংহর মূর্তি রয়েছে ঠিক সিঁড়ি থেকে নামতেই। তো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়লাম মা অন্নপূর্ণা মন্দির থেকে। আর মা অন্নপূর্ণা মন্দির থেকে বেরোতেই যে এখানকার ভিউটা একবার আপনারা লক্ষ্য করুন, দেখুন, অসাম, একদম দারুণ জায়গা একটা। যারা ফ্যামিলি নিয়ে এখানে আসবেন, ছোট ছোট বাচ্চা নিয়ে, তাদের জন্য তো এই জায়গাটা একদম আদর্শের জায়গা হয়ে উঠবে। দেখুন, এখানে বাচ্চাদের খেলনার যে দোলনা করা রয়েছে, সে দোলনাগুলো আপনারা দেখতে পাবেন। তো ঠিক এই মা অন্নপূর্ণা মন্দিরের ঠিক নিচেই বিরাজ করছে ভোলে বাবার একটা মন্দির রয়েছে এই মন্দিরের নিচে। তো এখানে নন্দী মহারাজ রয়েছে। তো এখন আমরা দেখুন বন্ধুরা, আমরা এখন শিব মন্দিরে প্রবেশ করছি। আর ঢোকার মুহূর্তের উফ, কোনো কথা হবে না। হর হর মহাদেব, সবাই মিলে একবার হর হর মহাদেব কমেন্টস করুন। এবার ভিউটা দেখুন। আর এখানে দেখুন, মাথার উপরে একটা ঘর লাগানো রয়েছে, যেটি থেকে গঙ্গা জল ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু বাবার মাথায় পড়ে। অসাম একটা সুন্দর একটা দৃশ্য, যেটা আগে এই মন্দিরে না এলে আমরা হয়তো জানতে পারতাম না। আমাদের বাংলার মধ্যে এত সুন্দর সুন্দর প্রাচীন এবং এত সুন্দর মন্দির লুকিয়ে রয়েছে। হর হর মহাদেব। তো এক কথায় মনটা ভরে যাচ্ছে যে আজকে যে এখানে আসতে পেরে মনটা একদম ভরে যাচ্ছে। মন্দিরের উপরটা একটু দেখাই আপনার। এই যে এর উপর মায়ের মন্দির মা অন্নপূর্ণার, আর তার নিচের তলাতে ভোলে হর হর মা। ভিউটা দেখুন, উফ। তাহলে বেরিয়ে পড়ব
নতুন মন্দিরের পাশেই যে মন্দির রয়েছে সেই মন্দিরে আমরা প্রবেশ, এক কথায় অপূর্ব সুন্দর। যারা এই মন্দিরে আসবেন অবশ্যই আপনাদের সকলের খুব ভালো লাগবে। সামনে নন্দী মহা, আর বন্ধুরা ওই দূরে দেখা যাচ্ছে একটা গোশালার, ঠিক ওই গোশালার, তাহলে চলুন ওই গোশালা দর্শন। এটা কি এই মন্দিরে কি গোশালা? আপনার এখানে রয়েছে গোশালা এবং আর ওই যে দূরে একটা দেখা যাচ্ছে ঝিল, ওই যে ঝিলটা, তো চলুন ওই ঝিলটার ওখানটা যাব ঘাটেতে। তো শহরের যে কোলাহল থেকে শান্তিতে কিছুটা সময় কাটাতে চান, ঠিক আছে, তাদের জন্য সপরিবারে একটা দিন সময় কাটানোর জন্য এই জায়গাটি খুবই আদর্শ জায়গা হতে পারে। আপনারা আসুন, পরিবারকে নিয়ে আসুন, অবশ্যই এই জায়গাটায় ঘুরে যান। আর এখানে আপনারা এলে বিভিন্ন দেবদেবীর দর্শন করতে পারবেন। এই যে পার্কের মতো করা রয়েছে দেখুন, যেমন এখানে হরিণ চড়ছে, সামনেই রয়েছেন হনুমানজির মন্দির। আর ঠিক পাশেই এই যে পাশটা দেখছেন যে সিঁড়িটি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাব। এটি চলে যাচ্ছে এই সিঁড়িটি শ্যাম মন্দির, শ্রীকৃষ্ণ, অর্থাৎ আমরা যাকে বলি শ্রীকৃষ্ণ মন্দির, শ্যাম মন্দির। আর শ্যাম মন্দিরের প্রবেশদ্বারই দুদিকে দুটি, এইভাবে আপনাদের স্বাগত জানানোর জন্য দুদিকে দুটি দারোয়ান রয়েছেন। আর এই মন্দিরের গাত্র রয়েছে, সেই গাত্রের মধ্যে বজরংবলীর বিভিন্ন চিত্রকলা ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন চিত্রকলা ফুটিয়ে তোলা রয়েছে। আর মন্দিরের মূল প্রবেশদ্বারে দুদিকে দুটি ময়ূরের প্রতিলিপি তৈরি করা রয়েছে, দেখতে পাচ্ছেন, শ্রী শ্যাম মন্দির। তো চলুন আমরা এই মন্দিরে প্রবেশ করি। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। মন্দিরের ভেতর বিরাজ করছেন রাধারানী এবং শ্রীকৃষ্ণ। আর এই মন্দিরের ঠিক সামনে আরেকটি, এখানে আপনারা দেখতে পাবেন, ওটা কি মন্দির বাবু? সিয়ারাম। আর এই মন্দিরের সামনেই রয়েছেন শ্রীরামচন্দ্রের মন্দির। এই মন্দিরে একসাথে বিরাজ করছেন রামচন্দ্র, পাশে ভ্রাতা লক্ষণ, তার পাশে মাতা সীতা, আর সামনে হনুমানজি।
আর এই মন্দিরের চত্বরে বিভিন্ন দেয়ালে ফুটিয়ে তোলা রয়েছে রামচন্দ্রের কাহিনী, পাশে রয়েছেন রাম, মাতা সীতা এবং ভ্রাতা লক্ষণ। আর রামায়ণ যিনি লিখেছেন শ্রী বাল্মীকি, বিভিন্ন চিত্রকলা ফুটিয়ে তোলা রয়েছে এই মন্দিরে। এখানে নাকি এই মন্দিরটিকে শ্যাম মন্দির বলা হয়। তো এখন আমি এই শ্যাম মন্দিরের ভেতর রয়েছি, আর এখানে রয়েছে শ্যাম মন্দিরের এই দিকটায়। প্রথমে আপনাদের দেখাই, এটা হচ্ছে মূলদ্বার। মূলদ্বারের এই দিকটা যদি আসে, এই দিকটা যদি লক্ষ্য করেন, তাহলে এটি রয়েছে রামচন্দ্রের মন্দির। আর ঠিক এইভাবে ঘুরিয়ে নিয়ে এই যে, আর এটি রয়েছে শ্যাম মন্দির। আর এই শ্যাম মন্দিরের দেওয়ালে ফুটিয়ে তোলা রয়েছে গোবর্ধন পর্বত, শ্রীকৃষ্ণ যে কোড়ে আঙুলে করে তুলেছিলেন সেই গোবর্ধন পর্বতের বিভিন্ন চিত্র। আর এখানে দেওয়ালে ফুটিয়ে তোলা রয়েছে চিত্রর মাধ্যমে যে শ্রীকৃষ্ণের যখন জন্ম হয়, তাকে ওই নদী পার করাচ্ছেন বাসুদেব। তো সেই দৃশ্য আমরা আপনাদের তুলে ধরছি। তো চলুন বন্ধুরা, দেখা হবে এবার সামনে গণেশজির মন্দিরে। আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, তো দেখা হবে গণেশ মন্দিরে। এখন আবার চলে এসেছি আমি গণেশ মন্দিরের সামনে। জয় সিদ্ধিদাতা গণেশায় নমঃ। আমাদের হিন্দু ধর্মে একটা রীতি রয়েছে, কোনো পুজো করার আগে এই সিদ্ধিদাতা গণেশের পুজো করতে হয়। তাই এই মন্দিরের যে এলাকাটি রয়েছে, এই মন্দিরের এলাকার মূল প্রবেশদ্বারেই এই সিদ্ধিদাতা গণেশের মন্দিরটি করা রয়েছে। তাই যারা এই মন্দিরে আসেন, তারা আগে এই সিদ্ধিদাতা গণেশের মন্দিরে বাবাকে ডেকে যান, তারপর বিভিন্ন মন্দিরে তারা দর্শনের জন্য যান। আর যারা হনুমানজির মন্দিরে আসবেন, মন্দির সামনেই রয়েছে একটা হোমকুণ্ড। এই যে হোমকুণ্ডটা আপনারা দেখছেন, এই হোমকুণ্ড। আর দূরে ওই যে গাছে দেখা যাচ্ছে বিভিন্ন ভক্তবৃন্দরা দূর দূরান্ত থেকে আসেন, তারা তাদের মনোবাসনা এই জন্য এখানে চুনুরির মাধ্যমে ইট বেঁধে দিয়ে যান। আবার যখন তাদের মনোবাসনা পূর্ণ হয়, তারা এসে ইটটা খুলে দিয়ে যান। একটা অপূর্ব সুন্দর, শান্ত এবং নিরিবিলি পরিবেশের মধ্যে গড়ে উঠেছে এই মন্দিরটি। যারা শহরের কোলাহল থেকে একটু নিরিবিলিতে সময় কাটাতে চান পরিবার নিয়ে, তারা আপনারা এই মন্দিরে আসতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর এই মন্দিরে এলে একসাথে আপনারা দর্শন করবেন বিভিন্ন দেবদেবীর। তো এরপর বন্ধুরা আমরা চলে যাব এই মন্দিরের বাইরেই, আর মন্দির থেকে একটু কিছুটা দূরে রয়েছে মা কালীর মন্দির। সেই কালী মায়ের মন্দিরটিও আমরা দর্শন করব। এই দিদিটার দোকানে, এই যে দিদি কি নাম আপনার বললেন? সুলতা দাস। সুলতা দাস। আমার এই দোকানের নাম সুলতা পূজা ভান্ডার। আর দোকানের নাম রয়েছে সুলতা পূজা ভান্ডার। তো দিদির দোকানে এসে একটা জিনিস খুব ভালো লাগলো। আমরা যখন প্রথমে আসি দিদির কাছে, দিদির সাথে কথা বললাম, দিয়ে চা খেলাম, পরে জানতে পারলাম যে দিদি তো অমায়িক। দিদি এখানে দোকান খুলেছে, প্লাস আমাদের মতো যারা ভক্তরা আসছে বাবার কাছে পুজো দিচ্ছে, তো তাদের দিদি একটা দারুণ সার্ভিস দিচ্ছে। যে চা পরিষেবাটা, দিদি বলছে এটা আমার কর্তব্য, এটা আমার ভালোবাসা। ঠিক আছে, দিদি চায়ের পয়সাটা নিচ্ছেন না, আপনি ডালা নিন আর নাই নিন, তাই তো? ডালা নিন আর নাই নিন, দিদি কিন্তু চায়ের পয়সাটা নিচ্ছে না। এটা কিন্তু একদম, আমরা তো এত বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়াই, তো এরকম একটা মানুষ দেখতে পেয়ে আজকে খুব ভালো লাগলো যে আজকের দিনে এমন মানুষ রয়েছেন যেটা খুঁজে পাওয়া অসম্ভব ব্যাপার।
তো দিদির দোকানে আসুন, দিদির ব্যবহারটা খুব ভালো। আর এই মন্দির ডালার আছে, ডালা ছাড়াও মানে পুজোর সামগ্রী ছাড়াও জল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। আচ্ছা, যারা এমনি এখানে আসবেন, একটু জল খুঁজবেন, জলের প্রয়োজন, কোল্ড ড্রিঙ্কস, বাচ্চা নিয়ে আসবেন, কোল্ড ড্রিঙ্কস দরকার, বা এমনি টুকটাক কিছু খাবার দরকার, স্ন্যাক্স টাইপের যদি কোনো খাবার দরকার সেটাও পাবেন। তো দিদি নমস্কার, আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে কোনো একটা সময়। মন্দির থেকে বেরিয়ে সামনে কিছুটা পথ অতিক্রম করলেই আপনারা দেখতে পাবেন মা কালী মন্দিরটি। তাহলে চলুন আমরা এগিয়ে যাই মা কালী মন্দিরের দিকে। আজকে বৃষ্টি হওয়াতে রাস্তায় অনেকটাই জল জমে গেছে। মন্দির থেকে বেরিয়ে আমরা কিন্তু যে মা কালীর মন্দিরটা রয়েছে সেই মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। তো মন্দিরটা আসার সময় আমি দেখছিলাম যে মায়ের যে মুখটা এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। তো এখন আমরা পৌঁছে গেছি মা পাতাল ভৈরবী কালিকা মন্দিরে। তো চলুন আমি এই মন্দিরে উঠে আপনাদের দর্শন করাচ্ছি মায়ের। যে হনুমানজির মন্দির থেকে বেরিয়েই এই মা ভৈরবী মায়ের মন্দির। দেখুন বন্ধুরা, মায়ের অপরূপ সুন্দর একটা দৃশ্য, মায়ের অপরূপ সুন্দর মূর্তিটি দেখুন। আরকে ব্লগস অজানার পথে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আমি তারকেশ্বর থেকে আসছি। তো আমরা বিভিন্ন পশ্চিমবাংলার যে সকল প্রাচীন মন্দিরগুলো থাকে সেগুলো আমরা মানুষজনের কাছে তুলে ধরি। তো আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে এই মন্দির সম্বন্ধে, এখানে বহু ভক্ত সমাগমটা হয়। তো বাবার কাছে যারা আসেন তারা বাবার কাছে মনস্কামনা নিয়ে আসেন, বাবা তাদের মনস্কামনা পূর্ণ করেন। তো অনেক ইউটিউবার বা যে সকল সোশ্যাল মিডিয়া যারা কাজ করে তারা কিন্তু আসল তথ্যটা দিতে পারে না। কেউ বলে 200 বছর, কেউ বলে 250 বছর। তো এই মন্দিরে কি বিস্তারিত একটু গল্প আছে, কিভাবে এখানে বাবা প্রতিষ্ঠিত হলেন, সেটা আপনি আমার এই দর্শক বন্ধুদের তুলে ধরুন। নমস্কার, আগে আপনি আসন গ্রহণ করুন। ঠিক আছে, আমাদের মন্দিরের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমাদের এই মন্দিরটা 1919 সালে স্থাপিত হয়েছিল। সমগ্র মন্দির টোটাল আমাদের এই মন্দিরে ঢোকার মুখেই দেখবেন গণেশ মন্দির আছে। গণেশ মন্দিরের ঠিক দক্ষিণ দিকে রাস্তা থেকে বেরিয়ে গিয়ে হচ্ছে আপনার কালী মন্দির। আর গণেশ মন্দিরের থেকে বাঁ দিকে যেই ডান দিকে ঘুরবেন, বাবা বজরঙ্গলী মাটির নিচে 10 ফুট মাটির নিচে 16 ফুট লম্বা আমাদের বাবা। বিশ্বের সব থেকে বড় সাহিত্য বাবা বজরঙ্গলী আমাদের আমরা এটা। যেটা শুনেছি ভারতবর্ষে এমনই দুটো সাহিত্য হনুমানজির মূর্তি রয়েছে, সেটার মধ্যে একটা এটা আর একটা আছে প্রয়াগে। প্রয়াগরাজ। প্রয়াগরাজে আছে। প্রয়াগটা তো আরো অনেক পুরাতন, কিন্তু ওইটা লম্বায় ছোট, আমাদেরটা লম্বায় সব থেকে বড়। এটা আপাতত 106 সাল প্লাস, মানে 107 সাল হচ্ছে। 4 আগস্ট আসলে আমাদের মন্দিরের প্রতিষ্ঠা দিবস। বাবা বজরঙ্গলী মন্দিরের ওপর দিকে আছে রাম মন্দির, কৃষ্ণ মন্দির। 7ই ফেব্রুয়ারি আমাদের একটা নতুন মন্দির উদ্বোধন হয়েছে, সেটা হচ্ছে শ্যাম বাবার মন্দির, খাটু শ্যাম বাবার মন্দির। আর আমাদের মন্দিরে একদম উত্তর দিকে রয়েছে মা অন্নপূর্ণা মন্দির। 121 ফুট উচ্চতার, মন্দিরের উচ্চতা 121 ফুট হাইট। আর তার নিচে মাটি তলা দিয়ে সুড়ঙ্গ দিয়ে গেলে আমাদের বাবা ভোলেনাথের মন্দির। ওখানে বাবা ভোলেনাথ লিঙ্গরূপে স্থাপিত রয়েছে, বিরাজ করছেন ওখানটাতে। আর আপনাদের মন্দিরে যে সকল দর্শকবৃন্দরা আসবেন, যে দর্শকবৃন্দরা বা ভক্তবৃন্দরা এখানে আসবেন, বা যারা আমার ইউটিউব থেকে মন্দিরে আসছেন, এখানে কি কোনো ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকে? হ্যাঁ, ভোগ খাওয়ানো আমাদের এখানে শনি, রবি, মঙ্গলবার ভোগ হয়। ঠিক আছে, এমনি মন্দিরে প্রতিদিনই পুজো হয়। সকাল 7টা থেকে শুরু হয়, দুপুর 2টো পর্যন্ত হয়, আবার বিকাল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত হয়। শনি, রবি এবং মঙ্গলবার সারাদিনই খোলা থাকে, সারাদিনই পুজো হয়। আর ওই 3 দিনই ভোগ প্রসাদে খাওয়ার ব্যবস্থা থাকে। তার জন্য আগে থেকে কোনো জানানোর প্রয়োজন হয় না। ভক্ত যতই আসুক, 100, 200, 300, 500 যাই হোক, কোনো অসুবিধা হয় না ভোগ। এখন এই গ্যাসের ক্রাইসিসও আমাদের এখানে ভোগ অ্যাভেলেবেল একদম। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন, আপনারা এই মন্দিরে যখনই আসুন, কোনো টাইমিং নেই। এক একটা মন্দিরের টাইমিং এর ব্যাপার থাকে। তো এখানে বাবার মন্দিরে একটাই সব থেকে ভালো লাগলো যে কোনো টাইমিং এর ব্যাপার নেই। না। আপনি যখন খুশি আসুন, এখান থেকে কুপন সংগ্রহ করুন এবং বাবার ভোগ আপনি গ্রহণ করতে পারবেন। এবং আপনাদের মন্দিরে নাকি যারা বাড়িতে ভোগ নিয়ে যাবেন
তার মাটির যে মালসা হয়, মাটির মালসা ভোগ হয়, মাটির মালসাতে ভোগ ওটা প্যাকিং করে দেওয়া হয় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ওটাও 51 টাকা করে, বসে খেলো 51 টাকা একই। আর আমাদের মন্দির সপ্তাহে শনি রবি মঙ্গলবার বাদে দুপুর 2টো থেকে 4টে অব্দি যে বন্ধ থাকে, মন্দিরে পুজো বন্ধ থাকে, ব্রাহ্মণ থাকে না, কিন্তু দর্শন করতে পারে সবাই। একমাত্র আমাদের এই মন্দিরে বাবা বজরংবলীকে ভক্তরা স্পর্শ করতে পারে, সমস্ত পুরুষেরা, খালি মহিলারা বাদে। মহিলারা বাবার যে চরণ পাদুকা যে আছে, মহিলারা ওইটাকে স্পর্শ করতে পারে। আর এটা এই বাবা বজরংবলী সম্বন্ধে আমি একটু বলি। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন, আমার একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন আমার নিজের যে বাড়িতে প্রতিষ্ঠিত যে বাবা বজরংবলীর মন্দিরে আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে, বাবা তো সন্ন্যাসী মানুষ, বাবা হচ্ছে নারী স্পর্শ, উনি দূরে থাকেন। তো সেই জায়গায় নারীরা বাবার যে চরণ বা বাবাকে স্পর্শ করতে পারবেন না। যে এই মন্দিরে এলে বাবার পাশে যে পাদুকা রয়েছে, আপনারা সেই পাদুকা স্পর্শ করতে পারবেন। আর এই মন্দিরের সব থেকে বিষয় একটি ভালো লাগলো, যে আমরা অন্য মন্দিরে যখন যাই তো লক্ষ্য করি কি, যে মন্দিরে একটা টাইমিং থাকে, টাইমিং এর বেশি হয়ে গেলে গিয়ে মন্দিরে আমরা যে দেবদেবী দর্শন করতে যাই, কিন্তু সেই দর্শনটা পাই না। তো আপনারা যদি আসেন, হয়তো ব্রাহ্মণ মশাই বা পুরোহিত মশাই সেই মুহূর্তে নেই বা মন্দির বন্ধ রয়েছে, কিন্তু আপনি এখানে এসে বিভিন্ন দেবদেবীর দর্শনটা করতে পারবেন। একদম আপনার মনটা শান্ত হবে যে আমি যে মনস্কামনা নিয়ে গেছি সেটা পূরণ হয়েছে। একদম আমাদের সব কটা মন্দিরে দর্শন করা যাবে। 2টো থেকে 4টে অব্দি পুজো বন্ধ থাকে সপ্তাহে 4 দিন। শনি রবি এবং মঙ্গলবার সারাদিন খোলা থাকে, সারাদিন পুজো পাঠ চলতে থাকে। আর আমাদের গণেশ মন্দির, যেটা গণেশ মন্দিরটা নতুন, এটা 2017 সালে তৈরি হয়েছে। আর শ্যামবাবার মন্দিরতে এবছরই 26 ফেব্রুয়ারি 7 তারিখে উদ্বোধন হয়েছে। বাকি সবকটা মন্দির 106 বছরের বেশি পুরাতন। আপনি মন্দিরের যে স্ট্রাকচার যেটা আছে, মন্দির যে গঠন হয়েছে যে পাথরগুলো দিয়ে, আপনি সে পাথরগুলো দেখলেই বুঝতে পারবেন। এবং রাম মন্দিরে গিয়েও দেখবেন যে নিচে যে পাথরগুলো আছে, চৌকো পাথরগুলো দেখবেন কোনোটা ইউএসএ, ম্যাক্সিমাম সব ইউএসএ তৈরি, সেই বিভিন্ন কোম্পানির বাইরে দেশে স্ক্র্যাপ, সম্পূর্ণ স্ক্র্যাপ দিয়ে তৈরি। এই ঘটনাটা বলি, এইটি এখানকার যিনি জমিদার ছিলেন ধনী ব্যক্তি, ওনার নাম হচ্ছে পঞ্চানন ঘোষাল। ঠিক আছে, উনি পঞ্চানন ঘোষাল, ওনার স্ত্রী খুব ধর্মপরায়ণা ছিলেন। উনি একদিন স্বপ্নে দেখছেন যে বাবা বজরংবলী রাম রাবণের যুদ্ধের পরে জলের তলায় বিশ্রামরত অবস্থায় রয়েছেন মাটির নিচে। সেই হিসাবেই মন্দিরটাকে, উনি মূর্তিটাকে ওইভাবেই উনি বানান। আপনি যেটা দেখেছেন বা কল্পনা করেছেন সেটা কি বাস্তবে এই জায়গায় রূপান্তরিত করেছে। এটা সবসময় নিজ দিয়ে জল ওঠে, বিরাট একটা শুনলে মনের ভেতর এটা কেমন একটা আলাদা উত্তেজনা কাজ করে। একদম, যে বাস্তবে এই জিনিসগুলো হয়, একদম। আর আমরা সেই দৃশ্যগুলো দর্শনও করছি। আর ঘটনাচক্রে এর সাদৃশ্য যেটা আপনার প্রয়াগে যেটা বাবা বজরংবলী, মানে ওর সাথে এরকম মিলে যায় ঘটনাচক্রে। কিন্তু উনি যেভাবে উনি কল্পনা করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন যেভাবে, সেইভাবে উনি এটাকে বানিয়েছিলেন মিস্ত্রি দিয়ে। এটা অনেকে বলে যে 200 বছর, 600 বছর, 500 বছর, একদম না। আর মাটির নিচ থেকেও পাওয়া যায়নি, ঠিক আছে, এটাকে বানানো হয়েছিল। তবে এটাতে বানানোর সিস্টেমটা অন্যরকম ছিল। মাথার কাছে যে গর্তটা আছে, যেটাতে এখন পাম্প লাগানো আছে, আগে ওখানে এক ধরনের পাথর লাগানো ছিল। সেই পাথরটা যদি তুলে দেওয়া হতো, তাহলে সমস্ত যত জল, বাইরের জল ভেতর ঢুকে বাবাকে স্নান করানো হয়ে গেলে পাথরটা চাপা দিলে জলটা অটোমেটিক বেরিয়ে যেত। সেটা হচ্ছে যেটা সারা দেয়ালে এক ধরনের মশলাটা দিয়ে প্লাস্টারটা এমনভাবে করানো ছিল যাতে হাওয়ার প্রেশার, যেটা আমরা ছোটবেলায় পড়েছি সায়েন্সে, যে একটা গ্লাসে জল ভর্তি রেখে একটা পোস্ট কার্ড শক্ত কিছু দিয়ে যদি উল্টে দেওয়া হয়, তাহলে পোস্ট কার্ডটা পড়ে না, জলও পড়ে না হাওয়ার প্রেশারে। এইখানে এই ধরনের এই বিজ্ঞানসম্মত কিছু একটা ব্যবস্থা ছিল, যার ফলে কি হতো, পাথরটা চাপা দিলে সমস্ত জল বেরিয়ে যেত। কিন্তু আধুনিক সময় কি হয়েছে, আমাদের মন্দির সংস্কার করতে গিয়ে কোনো ভক্ত বলেছেন যে আমরা এটা মার্বেল লাগিয়ে দেবো, এ করে দেবো। এইগুলো করতে গিয়েই ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে। যেটা আমাদের মা অন্নপূর্ণা মন্দিরেও দেখবেন যে সাপগুলো ঝুলছে, এই সাপগুলো হচ্ছে রেন ওয়াটার পাইপ। সাপের মুখ দিয়ে, বর্ষা বৃষ্টিতে সাপের মুখ দিয়ে জল পড়ে। এটা আমাদের মা অন্নপূর্ণা মন্দিরে, এটা দর্শন করি। বললেন যে দৃশ্যর কথাটা, সেটা আপনি অন্নপূর্ণা মায়ের মন্দিরে গিয়ে আপনাদের তুলে ধরবো। আর একটুখানি
আমার দর্শক বন্ধুদের জানাতে চাই, যারা কলকাতা বা শিয়ালদা সাইড থেকে আসবেন তারা কিভাবে আসবেন একটু বলে দিলে ভালো হয়। আমি বলছি আমাদের এটা শিয়ালদা রানাঘাট মেন লাইনে কাকিনাড়া এবং নৈহাটি স্টেশনের মাঝামাঝি। আপনি কাকিনাড়া থেকেও নামতে পারেন, নৈহাটি থেকেও নামতে পারেন। কেউ যদি এক্সপ্রেস ট্রেনে আসে লালগোলা এই ধরনের যদি কোনো এক্সপ্রেস ট্রেন আসে নৈহাটিতে নামবেন, নেবে টোটোকে বললেই হবে মাদ্রাল হনুমান মন্দির যাব। কাকিনাড়া থেকেও তাই 15 থেকে 20 টাকা ভাড়া নেয়। আর যারা বাই রোড আসবেন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যদি আসেন মাদ্রাল মোড়ে থেকেই ডান দিকে বাঁ দিকে ঢুকে গেলে 200 মিটার কল্যাণী হাইওয়েটা আমাদের মন্দির থেকে 200 মিটার দূরে, সেখান থেকে আসতে খুব সুবিধা। আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত ভক্তদেরকে অনুরোধ করব আপনারা আসুন, এই চমৎকারী মন্দির দর্শন করুন। আমাদের এই মন্দিরে বাবা বজরঙ্গবলী যেমন জাগ্রত এবং বাবা যেমন খুব তাড়াতাড়ি কথা শোনে, কারণ কথা শোনার কারণ একটাই, যেহেতু উনি ভোলে বাবার 11তম রুদ্রাবতার, যার জন্য ভোলে বাবার মতো উনিও ভোলা, উনি রাম নামেই লাট্টু হয়ে যায়। ঠিক আছে, বাবা কিছু চায় না, বাবা খালি রাম নাম শুনতে চায়। ঠিক আছে, আপনারা আসুন, পুজো দিন, আপনারা বাবার আশীর্বাদ গ্রহণ করুন এবং আমাদের মা অন্নপূর্ণা মন্দিরও দর্শন করুন। মা অন্নপূর্ণাকে দর্শন করলে মনে হবে যেন একদম জাগ্রত, একদম নববধূ বসে আছে এরকম অবস্থা। দর্শক আপনাদের সকলকে আমরা স্বাগত জানাবো, আমন্ত্রণ জানাবো, আপনারা আসুন দর্শন করুন, দেখবেন আপনাদের সত্যি খুব ভালো লাগবে।